আপনাদের সামনে এখন আলোচনা অংশ নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র মেরামত, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে আজকের ওয়ার্কশপের সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ আছেন বিএনপি মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক এবং এই 31 দফা যে ওয়ার্কশপ হচ্ছে তার প্রধান প্রশিক্ষক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাবেল সাহেব। উপস্থিত আছেন আমাদের প্রশিক্ষণ টিমের অন্যতম নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী প্রচার সম্পাদক, যুব দলের সাবেক সফল সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব সুলতান সালাউদ্দিন টুকু ভাই। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সম্মানিত আহ্বায়ক এবং বিএনপির গণশিক্ষা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম শিক্ষক, যিনি শহীদ জিয়া রহমানকে নিয়ে একটি অনবদ্য আর্টিকেল লেখার কারণেই ওই আওয়ামী ফ্যাসি সরকার তাকে চাকরিচ্যুত করেন এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে উনি লড়াই করার পরেও বিচার না পাওয়ার হলেও এই 5ই আগস্টের পরে উনি আবার ওনার পুনরধিকার ফেরত পান এবং বর্তমানে উনি সসম্মানে নিজ কর্মক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে। আমাদের সাথে আছে এই কর্মশালা বা এই যে আমাদের যে কর্মশালা হচ্ছে, যেটি বাস্তবায়ন করতে অক্লান্ত পরিশ্রম করছেন প্রতিটি ডিস্ট্রিক্টে এই টিমের একটি অনন্য সদস্য এবং বেশ পরিশ্রমী সদস্য, ভেরি ডিসিপ্লিন, সবকিছু মনিটর করছেন যাতে সবকিছু সুচারুভাবে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দপ্তরে সংযুক্ত আমার অত্যন্ত প্রিয় জনাব আব্দুল সাত্তার পাটোয়ারি। উপস্থিত আছেন এই ওয়ার্কশপে আরেকজন বক্তা, অনারেবল বক্তা, খুবই ভালো বলেন, ভালো উপস্থাপন করেন এবং বিএনপি মিডিয়া সেলে আমাদের সাথে আছেন মিডিয়া সেলের সদস্য হিসেবে, একাধারে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী হিসেবে কাজ করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটিতে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল সহ মঞ্চ ভূমিষ্ঠ জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং এই কুষ্টিয়া জেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত আছে এই কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিটের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত, আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনটা একটু ভিন্ন। আপনাদের একটা কথা বুঝতে হবে, আজকে কিন্তু আমরা কোনো কর্মীদের উদ্দেশ্যে কোনো কিছু বলছি না। এখানে যারা উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের সামনে, আপনারা সবাই কিন্তু নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ। আমি দুঃখিত, আমাদের টিমে আরেকজন উপস্থিত আছেন, আমি খেয়াল করে এসেছিল না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, অত্যন্ত সুন্দর বক্তা, গুছিয়ে কথা বলেন এবং বাংলাদেশের জাতীয় রাজনীতিতে উনি ছাত্র নেতৃত্ব শেষ হওয়ার পরে আমাদের সাথেই কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন যেন মানুষের কাছে আরো ব্যাপকভাবে পৌঁছে দিতে পারে। আমার অত্যন্ত স্নেহের জনাব সাইফ মাহমুদ জুয়েল। যাই হোক, যেটা বলছিলাম, আজকের এই আয়োজনের বিশেষত্ব হচ্ছে আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই কিন্তু বিএনপি বা অঙ্গ সংগঠনের নেতৃস্থানীয় পর্যায়ে ব্যক্তিবর্গ। তাহলে আপনাদেরকে এই ব্যাপারে কিন্তু আগেও মনে হয় অ্যাটলিস্ট একটা তো কর্মসূচি করা হয়েছিল এগুলো নিয়ে, 31 দফা একটা বা দুইটা হওয়ার কথা। আজকের আয়োজনটা একটু ভিন্ন হচ্ছে এই জন্য আজকে আমরা আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে এই 31 দফা সহ
সমসাময়িক কিছু বিষয়বস্তু যেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং এখন করছি, সেটি কিভাবে আপনারা জনসাধারণ, রাজনৈতিক প্রতিপক্ষ বলেন বা রাজনৈতিক মাঠে আমাদের যারা সমান্তরাল রাজনীতি করছেন ওনাদের সাথে, বা এলাকাবাসী বা নিজ দলের কর্মী যারা কিছুটা বিভ্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে, তাদের কাছে জিনিসটা কিভাবে ভালোভাবে উপস্থাপন করতে পারবেন এবং এমনভাবে উপস্থাপন করতে পারবেন যেন এই বিষয়টার উপর আপনাদের সম্যক ধারণা আছে। কারণ ভাষা কোনো কিছু যদি আমরা জানি এবং ভাষা যদি বোঝাতে চাই, একটা পরে দ্বিতীয় প্রশ্ন আসলে কিন্তু আমরা অনেক সময় ইতস্তত করি বা একটু কনফিউজ থাকি। তখন দেখা যায় যে যাকে আমরা কনভিন্স করতে চাচ্ছি বা যাকে আমরা আমাদের যুক্তি দিয়ে যার মন জয় করতে চাচ্ছি, জয় করা তো হয় না, বরঞ্চ আমার ব্যর্থতাটা বা আমার ইতস্ততাটা পুরো দলের উপর একটি ইম্প্যাক্ট ফেলে। এখনো অনেকে আসেননি, হয়তো আস্তে ধীরে আসছেন। তো যারাই আসছেন নিশ্চয়ই ওনাদের আগ্রহটা অন্যান্যদের চেয়ে বেশি। তা আমি আমার সংক্ষিপ্ত কিভাবে আমি কয়েকটা আলাপ আলোচনা করতে চাই। পাভেল ভাই যেভাবে করে 31 দফা এক্সপ্লেইন করেন, এরপরে পুতুল যেভাবে এটার উপর ফিনিশিং দেয়, 31 দফা নিয়ে বলার আসলে তেমন কিছু থাকে না। তো আমি 31 দফার সাথে সাথে আরো কিছু সমসাময়িক বিষয় উঠে আসে প্রত্যেক দিনই, যেটার বিষয়ে খুব স্বল্প পরিসরে আলাপ করতে চাই, যেন এই আলাপগুলো আপনারা 31 দফার সাথে সাথে মানুষের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারেন। কারণ নির্বাচন পর্যন্ত, আগামী নির্বাচন পর্যন্ত এই প্রশ্নগুলো ঘুরে ফিরে কিন্তু আমাদের কাছে আসে, আমাদের কাছে আসবে। আমি প্রথমত শুরু করতে চাই, আমি আজকে সামাজিক মাধ্যম বসে থাকলে যেটা হয়, আমরা মোবাইল হাতে থাকে, সামাজিক মাধ্যমে কিছু খোঁজ খবর রাখার চেষ্টা করি। তো আজকে খোঁজ ব্রাউজ করতে গিয়ে বা দেখতে গিয়ে একটা স্ট্যাটাস আমার চোখে পড়ল। তা মোটামুটি বিএনপিকে নিয়ে লেখা, কারণ এখন পুরো বাংলাদেশের আলোচনা বা চিন্তার কেন্দ্রবিন্দু কিন্তু বিএনপি। স্বাভাবিকত দেশের 99% মানুষ তো এটা মনেই করে বলে আমি বিশ্বাস করি যে আগামী যদি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয়, যেই দলের 99% সম্ভাবনা ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার জনগণের ভোটে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তো স্বাভাবিকত এই দলকে নিয়ে সবার আগ্রহ বেশি থাকে, আলোচনা সমালোচনা একটু বেশি থাকে। তো যাই হোক, আমি সমালোচনার বা ওটা না, তো একটা ন্যারেটিভ বলেছেন এক ভদ্রলোক, বিএনপি থেকে ন্যারেটিভ দুর্বল। তো আমি অনেকক্ষণ 2-4 বার বললাম বিষয়টা, ন্যারেটিভ দুর্বল মানে কি? ন্যারেটিভটা হচ্ছে এরকম যে হাসিনা একটা ন্যারেটিভ দাঁড় করেছিল, তার বাবা দেশ স্বাধীন করেছে, দেশ স্বাধীন যেহেতু করেছে এটা তাদের পৈতৃক সম্পত্তি, একবার গণভবন লিখে নেয়, একবার বঙ্গভবন লিখে নিতে চায়, তারপরে 14 সবার জন্য এসএসআর ইনশোর করতে চায়, সংবিধান সংশোধন করে, আইন পাশ করে। এটা একটা ন্যারেটিভ যে আমার বাবার দেশ। আমি বসে বসে ঘন্টাখানেক আমাদের বিজ্ঞ আলোচকদের আলোচনা শুনছিলাম, আর মনে মনে ভাবছিলাম আসলে বিএনপির ন্যারেটিভটা কি। আমার মাথায় একটি ন্যারেটিভ এসেছে, আমি শেয়ার করি, যদি আপনাদের পছন্দ হয় একমত হবেন, তাহলে দ্বিমত হবেন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমার জন্ম স্বাধীনতার পরে, কিন্তু যতটুকু লেখাপড়া করেছি বা যতটুকু ইতিহাস জেনেছি, আমার বাবা জাগদল থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের হাত ধরেই এই দলে ওনার আগমন এবং ওনার সাথে রাজনীতি করেছে। তো ওনার মুখে যা শুনেছি, 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়নি, এই পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে আমাদের অসংখ্য লোক মারা যাচ্ছিল, দেশ একটি দুর্বিষহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তৎকালীন সময়ে রাজনীতিবিদরা কিন্তু ব্যর্থ কেন? তারা জনগণের পক্ষে বা দেশের পক্ষে ওনারা কোনো অবস্থান নিতে পারেন না। ওনারা পাকিস্তান চলে গেছেন, পাকিস্তানি স্ট্যাপেন্ডের টাকায় ওনাদের পরিবারের রক্ষণাবেক্ষণ হয়েছে। সেই সময় আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক কিন্তু তৎকালীন সময় একজন সাধারণ কর্মরত মেজর, শুধুমাত্র দেশপ্রেমের কারণেই কিন্তু চট্টগ্রাম থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।
যেদিন উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন একজন রেজিমেন্টের ফোর্সের অফিসার হিসেবে, এই দিন কিন্তু উনি আসলে এই স্বাধীনতার ঘোষণার সাথে সাথে উনি নিজের মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছেন। ওনার পরিবার ছিল আরক্ষিত, ওনার স্ত্রী, দুজন সন্তান, তারা ছিল বন্দি ক্যান্টনমেন্টে, কিন্তু উনি পরিবারের কথা চিন্তা করেন। উনি দেশের ক্রান্তি লগ্নে দেশের কথা ভেবে, দেশের মানুষের কথা ভেবে, শুধুমাত্র দেশপ্রেম থেকেই কিন্তু উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং ঘোষণা দিয়ে তিনি ক্ষান্ত থাকেন। তিনি সম্মুখ যুদ্ধে এই বাংলাদেশে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সেক্টর কমান্ডার হিসেবে। বিভিন্ন সেক্টরে উনি বিজয় অর্জন করেছেন, বিজয় লাভ করেছেন, সহকর্মীদেরকে আগলে রেখেছেন এবং চূড়ান্ত পরিণতি মানে স্বাধীনতা পর্যন্ত উনি ওনার আন্দোলন এবং ওনার সংগ্রাম, ওনার যুদ্ধ অব্যাহত রেখেছেন। পয়েন্ট 1, 1971 জাতির ক্রান্তি লগ্নে এগিয়ে আসলো তৎকালীন সময়ে একজন সাধারণ আর্মি মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এরপরে উনি কি করলেন, যেহেতু ক্ষমতা করছে না, ওনার যেহেতু দেশে থেকে কিছু চাওয়া পাওয়া ছিল না, উনি আবার মুক্তিযুদ্ধের পরে উনি ওনার কর্মক্ষেত্রে মানে আর্মিতে ফেরত গেলেন। কোন ধরনের কোনো কিছু দাবি করলেন না। আবার যখন 1975 সালে বাংলাদেশ সংগঠিত হল, আবার একটি ক্রান্তিকাল অতিক্রম করছিল, তখন কিন্তু বাংলাদেশের সিপাহী জনতা এই সেই 1971 সালে যে মহানায়ক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আবার বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব দিলেন। এবং সেই সময় যখন পৃথিবীর বিভিন্ন উন্নত বিশ্বের লোকজন বলেছে বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট, মানে তলাবিহীন ঝুড়ি, সেই তলাবিহীন ঝুড়ি দেশকে উনি একটি সম্ভাবনাময় ইমার্জিং টাইগারের দেশে পরিণত করেন। কে সেই ব্যক্তি? বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার এবং মহান স্বাধীনতার ঘোষক আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এরপর জাতি তার কিছু দুর্বৃত্তের হাতে এবং উচ্চাভিলাষী রাজনীতিবিদদের হাতে উনি যখন শহীদ হলেন, তখন ওনারই সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরলেন। একজন সাধারণ গৃহিণী থেকে সফলভাবে 90 গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিলেন এবং বাংলাদেশের আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করলেন। তাহলে প্রথমে গেল 71, দ্বিতীয় গেল 75, তৃতীয় হল 1990। তাহলে 90 গণঅভ্যুত্থানের নেতৃত্ব কে দিয়েছিলেন? এই জিয়া পরিবারেরই একজন সদস্য, আমাদের দলের চেয়ারপারসন, আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপর বিভিন্ন দুর্যোগ আবার আসলো 111-এর সেই কালো সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন। তখন দেখা গেল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ 86-87 যেভাবে এরশাদের সাথে নেগোশিয়েট করেছিল, সৈন্যদের সাথে নেগোশিয়েট করে তো অভ্যস্ত এই দল, জাতির সাথে বেইমানি করে অভ্যস্ত। তো সেই দলের সেই নেত্রী আবারও একটা আপোষ করে আমেরিকা চলে গেল চিকিৎসার নাম দিয়ে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অফার করার পরেও উনি ওনার 2 সন্তানের কথা চিন্তা করে উনি কিন্তু দেশ ত্যাগ করলেন না। উনি বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশিদের পক্ষে একটি অবস্থান নিলেন এবং ওনার অবস্থানের কারণে হাসিনা আবার ফেরত আসতে পারল এবং 2009 সালে একটি নির্বাচন হল। আপোষের মাধ্যমে সব অপকর্মে দায় মুক্তি দেওয়ার, দাসখত দেওয়ার পরে 2009 সে নির্বাচনে শেখ হাসিনাকে ওই 111 সরকার ক্ষমতায় আনল। তারপরে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পার্লামেন্ট অস্বীকার করেন। গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে উনি কিন্তু তখনও এই গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। এরপর আমরা দেখেছি 16 বছরের একটি দুঃশাসন, পৃথিবীর সবচেয়ে ওয়ার্স্ট ফ্যাসিস্ট গভর্নমেন্ট, সবচেয়ে খারাপ স্বৈরাচার হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক পত্র পত্রিকায় যে মহিলাকে উপাধি দিয়েছিল, সেই মহিলা
এই জিয়া পরিবারের আরেক সন্তান আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত ধৈর্য সহকারে 2018 ফেব্রুয়ারির 8 তারিখ থেকে এই 5 আগস্ট 2024 পর্যন্ত প্রচন্ড রকমের কষ্ট, ধৈর্য, বিচক্ষণতা এবং দূরদর্শিতার মাধ্যমে বাংলাদেশকে আবার 5 আগস্ট স্বৈরাচার মুক্ত করেছে। এখন যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ন্যারেটিভ কি, আমার কাছে তো একটা সোজা সাপ্ত ন্যারেটিভ আছে। বাংলাদেশ যতবার বিপদে পড়েছে এই এক পরিবার, এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার বারংবার বাংলাদেশিদেরকে বিপদ মুক্ত করেছে ইনশাআল্লাহ। সোজা সাপ্ত ন্যারেটিভ। এটা লেখার জন্য ইন্ডিয়ার থেকে ভাড়া করে, রাশিয়ার থেকে ভাড়া করে লেখক আনতে হবে না। সত্য সত্য। আমাদের ন্যারেটিভ হচ্ছে বাংলাদেশ যতবার বিপদে পড়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতবার হুমকির মুখে পড়েছে, অতবারই এই জিয়া পরিবারই এগিয়ে এসেছে। এবং আমাদের ন্যারেটিভ এরকম, সকল দেশপ্রেমিক বাংলাদেশিরা জিয়া পরিবারের উপরই আস্থা রেখেছে, আস্থা রাখে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আস্থা রাখবে। আমি কি ন্যারেটিভটা বুঝাতে পেরেছি? কারো কি দ্বিমত আছে? এর বাইরে কি আমাদের আর কোনো ন্যারেটিভের প্রয়োজন আছে কিনা দল হিসেবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের উন্নতির জন্য, মানুষের উন্নতির জন্য, দেশের সমৃদ্ধির জন্য, মানুষের সমৃদ্ধির জন্যই কাজ করেছে। এই যে আজকে আমি 31 দফা নিয়ে আলোচনা করেছি, 31 দফার সূচনা তো আজকে না, 31 দফার সূচনা হয়েছে আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বাংলাদেশিদের জন্য 19 দফা দিয়েছিলেন তখন থেকে। সেই 19 দফা পরবর্তী ছিল, তারপরে আবারও দেশের বিশেষ ট্রেনিং দিয়েছে। সর্বোপরি সর্বশেষ আমাদের নেতা জনাব তারেক রহমান সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে পুরো বাংলাদেশের যতগুলো জেলা আছে প্রত্যেকটি জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতামত নিয়ে এবং সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেই কিন্তু এই 31 দফা উনি চূড়ান্ত করেছেন। এবং এই 31 দফার প্রতিটি দফায় আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন শুধুমাত্র বাংলাদেশিদের জন্য অত্যন্ত সংবেদনশীল সমস্ত ওই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছে। এখানে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ আছে ওনাদেরকে যেমন অ্যাড্রেস করা হয়েছে, একইভাবে আপনি দেখবেন এখানে যখন আমাদের মহিলাদেরকে, আমাদের নারীদেরকে যেন আরো সম্মানিত করা যায় ওনাদের ব্যাপারে ব্যবস্থা নিয়েছে, কৃষকদেরকে যেন ফ্যাসিলিটেট করা যায় সে ব্যাপারে নিয়েছেন, এবং যারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন না আমাদের যুব সমাজের যে অংশটা, তাদেরকে সহায়ক ভাতা দেওয়ার মতো একটি উদ্যোগ নিয়েছেন, যাতে ওনারাও বাংলাদেশ যেন ওনাদেরকে নিয়ে ভাবছে, বাংলাদেশ ওনাদেরকে ভুলে যায় এই অংশটাকে, এটা যেন ওনারা মনে রাখে। এটি একটি অংশ, এটি একটি হচ্ছে দূরদর্শী এবং বিচক্ষণ এবং দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের একটা ক্যারেক্টারিস্টিক বা চারিত্রিক কিছু গুণ। আমাদের নেতা দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশকে কিভাবে আরো সুন্দর করা যায়, বাংলাদেশকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায়। কিন্তু 5 আগস্টের পর অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা দেখতে পাচ্ছি কিছু অনুপ্রবেশকারীদেরকে সাথে নিয়ে আমাদের দলের কিছু সংখ্যক অত্যন্ত ক্ষুদ্র সংখ্যার লোকজন বা নেতৃস্থানীয় লোকজন কিন্তু কিছুটা পথহারা হয়েছে বলে আমি মনে করি। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আপনি যদি প্রতিদিন আমাদের নেতা জনাব তারেক রহমানের বক্তব্য শুনেন, উনি বারবার একটি কথা বলছেন, জনগণের বিরক্তির কারণ যেন আমরা না হই, জনগণের ক্ষোভের কারণ, জনগণের কষ্টের কারণ যেন আমরা না হই, এটি আমাদের মনে রাখতে হবে। এবার আসি দ্বিতীয় একটি পয়েন্ট, ন্যারেটিভটা গেল, ন্যারেটিভটা আজকে আমার চোখে পড়ল। দ্বিতীয় একটি পয়েন্ট আমার মাথায় আসছে,
তো লিখলো ছাত্র সংগঠন হিসেবে নাকি সবচেয়ে জনপ্রিয় সংগঠন ছাত্রদল না। আমার প্রশ্ন, বাংলাদেশে আজকের দিনে ছাত্রলীগ কি জনপ্রিয় ছাত্র সংগঠন? সবচেয়ে ঘৃণিত ছাত্র সংগঠন কোনটা আজকে? হ্যাঁ, সবাই একমত? আচ্ছা, এই যে জুলাইয়ের আন্দোলনের আগের থেকে 16 বছর ধরে আমাদের ছাত্রদলের এতগুলো নেতা কর্মীকে হত্যা করলো, পঙ্গু করলো, গুম করলো, আমার তো মনে হয় শুধু বাংলাদেশে না, এই উপমহাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি আইকনিক ছাত্র দল এবং সর্ববৃহৎ ছাত্র সংগঠন বলে আমি মনে করি। এখানে তো কোনো ডাউট থাকার কথা না। এই কথাগুলো দৃঢ়তার সাথে বলতে হবে। অনেকে এই সুযোগ নেন, অনেকে কথার সাথে তাল মিলান, এই সুযোগ দেওয়া যাবে না। আমাদের ছেলেরা যে যুদ্ধ করেছে এটা শুধু 1 মাসের না, 16 বছর যুদ্ধ করে 5ই আগস্টে বিজয় এসেছে। এবং এই 5ই আগস্ট যদি আমরা হিসাব করি, যতজন শহীদ হয়েছে, সর্বপ্রথম শহীদ হয়েছে বলে আবু সাইদ, বলে না? টেকনিক্যালি যদি কথা বলি, সর্বপ্রথম শহীদ হয়েছে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের সদস্য ওয়াসিম আকরাম। কেন? কারণ সে ভূমিস্খলন হয়েছে। কিন্তু আমরা তখন কিন্তু এটা ক্লেম করিনি। কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী বা হাতে গোনা কয়েকটা লোক এই জুলাই আগস্টের অভ্যুত্থানকে মনে করছে নো, 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, মহিলা দল সহ আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অসম্ভব ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে এই 5ই আগস্ট 2024। There is no doubt about it। এখানে বিন্দুমাত্র সন্দেহের কোন অবকাশ নেই। ছাত্র দলের 2টা ছেলের নাম বলেন, মুখে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছিল, আছে? থাকা উচিত। এটা কিন্তু রাজনৈতিক কৌশল মনে করেন, নতুন মনে করেন। ছাত্রদলকে আন্দোলন সংগঠন, ছাত্রদল হচ্ছে গণতন্ত্রীপনা, ডানপন্থী ছাত্রদের একটি মহান মিলন মেলা। এখানে যে ছেলেগুলো নেতৃত্ব দিয়েছে আপনি স্টেজে দেখেন, এই যে বিএনপি প্রচার সম্পাদক, ছাত্রদলের সদস্য বাবু, আপনি নেতৃত্বগুলো দেখেন। মোর্শেদ খান প্রফেসর ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন, সৌরভ ভাই ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন, অনেকে আছেন এখানে ছাত্রদল থেকে নেতৃত্ব দিয়েছে। বললেই হলো না, বললেই হলো না। এই কথাগুলো আমাদের দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে। থার্ড পয়েন্ট, খালি বলে বিএনপি ইলেকশন চায়। বিএনপি কি চাইবে? বিএনপি চাইবে যে ঠিক আছে আমাদের ইলেকশন লাগবে না, আমাদেরকে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার বানিয়ে দিই। আমাদের নেতা গর্ব করার মতো 2-1টা কাজ করেছেন, তার মধ্যে একটা আজকে আপনাদেরকে বলি। যখন মামলা প্রত্যাহারের জন্য ওনার কাছে গিয়েছি, ব্যারিস্টার রাজীব সহ আছে এখানে, আমরা বলেছিলাম মামলাগুলো প্রত্যাহার দরকার, সবগুলো মিথ্যা মামলা। উনি কি বলেছেন? উনি বলেছেন কোন প্রত্যাহার হবে না, মামলা মুভ করো, আদালতে লড়ো, আদালতের রায়ের মাধ্যমে আমি মামলা থেকে আবার খালাস হবে, নাহলে মামলার রায় বহাল থাকবে। যেখানে সুযোগ আছে আমরা আপনারা অ্যাপ্লাই করে ফেলছি না মামলা প্রত্যাহারের জন্য, করছি না? ফর্ম ফিল করছেন তো? আপনারা অবশ্যই করছেন। আপনাদের সবার কাছে জেলায় ফর্ম আসছে না? করছি না আমরা? মানে যদি ফাউল হয়ে গেল মিথ্যা মামলা। একটা নেতা কতটুকু চারিত্রিক দৃঢ়তা থাকলে, কতটুকু মানসিক শক্তি থাকলে এবং কতটুকু দূরদর্শী হলে উনি মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছেন। উনি বলেছেন আমার প্রত্যেকটা মামলা তোমরা আদালতের মাধ্যমে খালাস করাবা, ফাইটিং ইন দ্য কোর্ট অফ ল, মানে আদালতে গিয়ে তোমরা এগুলো মোকাবেলা করে রেজাল্ট যা হয় আমি মেনে নিব। এবং আলহামদুলিল্লাহ এই হাসিনার দেওয়া এবং ওয়ানিলের সরকারের দেওয়া প্রতিটি মামলা মিথ্যা প্রমাণিত হয়ে জামানতার বিরুদ্ধে। এটি হচ্ছে তারেক রহমান। সুযোগ থাকা সত্ত্বেও উনি এই উদ্যোগ নেননি। আর ওদিক দিয়ে হাসিনা কি করছিল?
সব প্রত্যাহার, প্রধানমন্ত্রী হওয়ার পরে সব প্রত্যাহার। এখন যখন জিজ্ঞেস করে বিএনপি নির্বাচন চায় কেন, অবশ্যই চায়, কারণ বিএনপি জানে এই যে রাষ্ট্র মেরামতের 31 দফা যে বিএনপি দিয়েছে, এর বাইরে একটা দফা বের করতে খুব কষ্ট হবে। কারণ বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী দেশ করতে যে কয়টি দফার প্রয়োজন তার সবকটি আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, 31 দফাটা 31 দফায় সন্নিবেশিত আছে। তাহলে আমি ক্লাসে ফার্স্ট স্টুডেন্ট, আমি জানি পরীক্ষা স্ট্যান্ড করবো, জিপিএ 5 পাবো বা আরো যেটা ভালো হয় সেটা পাবো। তাহলে কেন চাইবে পরীক্ষা পিছা? পরীক্ষা পিছা তো সেই চাইবে যে জানে যতই নকল করে তাও পাস হবে না। তবে গণতান্ত্রিক দল হিসেবে অবশ্যই বিএনপি নির্বাচন চাই, এখানে আপনারা প্রতিদ্বন্দ্বিতা থাকবেন না। নির্বাচন চাওয়াটা পাপ না, নির্বাচন না চাওয়াটা পাপ। হাসিনা কি করতো? বলতে উন্নয়ন হচ্ছে, নির্বাচনে দরকার নাই। এরকম শুনেন এখন কিছু শোনা যায়, সংস্কার, নির্বাচন লাগবে না। পরিণতি কিন্তু হাসিনার মতো হবে, পরিণতি কিন্তু হাসিনার মতো হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে একটি নির্বাচিত সরকার দিয়ে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। নির্বাচন কমিশন গঠিত হয়েছে তো, হয়েছে না? নির্বাচন কমিশন তো গঠিত হয়েছে নতুন করে, নির্বাচনের জন্য এটা ফাল দরকার। পুলিশ প্রশাসনের কিছু রদবদল হয়েছে তো, হয়েছে। বিচার বিভাগ পুনর্গঠিত হয়েছে, প্রশাসনিক রদবদল হয়েছে, দুর্নীতি দমন কমিশনও পুনর্গঠিত হয়েছে। বাকি যা পুনর্গঠন আছে ওটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাজ, আপনাদের কাজ না। এখন পর্যন্ত কোন ইম্পোর্ট বাড়েনি, কোন এক্সপোর্ট বাড়েনি, রেভিনিউ আসছে না, দেশের অর্থনৈতিক ব্যবস্থা একদম ভঙ্গুর অবস্থায় চলে গেছে। পাবেল ভাই একটু করে বলেছে, আমি আবারও বলি, আমাদের এক পরিচিত বড় ভাই বিনিয়োগ বোর্ডে কাজ করে, অগাস্টের পরের থেকে গত এই মাসের 5-6 তারিখ পর্যন্ত 400-র উপরে বিদেশি কোম্পানি বাংলাদেশে রেজিস্টার করেছে, সব কাগজপত্র রেডি, কিন্তু 1 টাকাও বিনিয়োগ আনে নাই। ওরা স্পষ্ট বলে দিয়েছে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার ছাড়া ওরা বাংলাদেশে 1 টাকাও বিনিয়োগ করবে না। তাহলে যদি বিনিয়োগ বন্ধ হয় মুদ্রাস্ফীতি হবে না? হবে। মুদ্রাস্ফীতি হলে আপনাদের অসুবিধা কি? কারণ আপনারা চিন্তা করবেন বিনিয়োগ আছে না, আমাদের সমস্যা কি? আমরা তো খুশি আছি, ভালো আছি। সমস্যা আছে। এই যে জিনিসপত্রের দাম বাড়বে মূল্যস্ফীতির কারণে, আপনি এফেক্টেড হবেন। এই যে কর্মসংস্থান হ্রাস পাবে, কর্মসংস্থান কমে যাবে, আপনি এফেক্টেড হবে। আমরা সবাই মনে করি কি আসলে এগুলা তো হচ্ছে ঢাকার লোকদের ব্যাপার, বড় বড় লোকদের ব্যাপার, আমাদের তো কিছু যায় আসে না। বিনিয়োগ আসে না, আমার কি? বিনিয়োগ না আসলে তো দেশের অর্থনীতিতে টাকা নাই, টাকা না থাকলে আপনি টাকাটা কোথা থেকে পাবে? আর ব্যাংক যা লুট করার, মোটামুটি হাসিনা আর তার ফ্যামিলি তো পুরো ব্যাংক ট্যাঙ্ক খালি করে দিয়ে কি করছে, সব নিয়ে চলে গেছে। বাংলাদেশে আমি মনে করি এই মুহূর্তে যেটা প্রয়োজন, অতি শীঘ্রই একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার যেন দায়িত্ব নিতে পারে সেই ব্যবস্থা করা। তাহলেই সম্ভব হাসিনা এবং তার পরিবার সহ তার লেসপেন্সাররা যে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে গেছে এগুলো আবার ফেরত আনা। তাহলেই সম্ভব এই যে পুলিশ নিষ্ক্রিয়, প্রত্যেকটা বাহিনী নিষ্ক্রিয়, তাদেরকে আবার তাদের দায়িত্ববোধ সম্পর্কে অ্যাওয়্যার করে তাদেরকে আবার সক্রিয় করা। এগুলো কোনো অন্তর্বর্তীকালীন সরকার সেই ক্ষমতা নাই। এখনো যদি তারেক রহমান সাহেব একটা কর্মসূচি দেয়, বিরোধী দল আপনারা দেখেছেন প্রতিটি ইউনিট পর্যায়ে সেই কর্মসূচি পালিত হয়েছে। আর এই লোক যদি ইনশাল্লাহ আল্লাহর হুকুম থাকে এবং মানুষের রায়ে যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, আপনি কি এটা কল্পনা করতে পারেন বাংলাদেশ প্রশাসনে এমন কোন লোক থাকবে যে তারেক রহমানের নির্দেশনার বাইরে কোন কাজ করার কোন ক্ষমতা রাখে? তাহলে আমাদের কি দরকার? আমাদের দরকার যাতে একটি দ্রুততম নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের প্রাণপ্রিয়তাকে আবার বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিতে পারি, যাতে ওনার পিতার যে অসম্পূর্ণ কাজ রয়ে গেছে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা, সেই দেশ হিসেবে যেন উনি বাংলাদেশকে দিয়ে যেতে পারেন।
পৃথিবীর বুকে আমরা যেন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার আর সেকেন্ডারি বা থার্ড ক্যাটাগরির পাসপোর্ট হোল্ডার না হয়, আমরা যেন উন্নত বিশ্বের পাসপোর্ট হোল্ডাররা যে সম্মান পায়, উন্নত বিশ্বের নাগরিকরা যে সম্মান পায়, সেই সম্মান যেন আমরা সম্মানিত হতে পারি। আপনারা আজকে এখান থেকে যা নিয়ে যাচ্ছেন দয়া করে ভুলে যাবেন না, কারণ আমি যে বার্তাটা আপনাদেরকে দিচ্ছি একই টোনে, একই স্পিডে, একই স্পিরিটে এবং একই আবেগে, একই কনফিডেন্সে আপনাদেরকে কিন্তু এগুলো মানুষকে বলতে হবে, যাতে মানুষ এই 17 বছরের প্রোপাগান্ডার বিরুদ্ধে আপনার সত্য কথা বিশ্বাস করে, আপনার নেতার উপর বিশ্বাস করে, আপনার দলের উপর বিশ্বাস করে। তাহলেই সম্ভব বাংলাদেশ আবার একটি সুন্দর শাসন ব্যবস্থা ফেরত আনা। যাই হোক, যা সময় অ্যালোকেটেড ছিল হয়তো তার চেয়ে বেশি বলে ফেলেছি, দুঃখিত। তবে আমি আবারও বলছি, আজকের 31 দফা সহ এখানে যত আলোচনা হচ্ছে কোনোটাই কিন্তু অবান্তর না। যদি একটু মনোযোগ দিয়ে শুনেন, এখান থেকে নেওয়ার এবং পরবর্তীতে আমাদের নেতাকর্মী সহ রাজনৈতিক যারা সহযোদ্ধা আছে মাঠে, প্রতিপক্ষ যারা আছে এবং যারা জনসাধারণ আছে, তাদেরকে দেওয়ার মতো অনেক কিছুই আছে। আজকের মতো এখনই এবার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ নেতা খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মীর মোহাম্মদ হেলাল ভাইকে ওনার চমৎকার আলোচনার জন্য। এখন আপনাদের সামনে আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত গণশিক্ষা বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা দলের সম্মানিত আহ্বায়ক। আমি শুরুতেই ওনাদের পরিচয়ের সময় বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যারা সবসময় সরব ছিলেন, ওনাদের লেখনীর মাধ্যমে বিভিন্ন সভা সিম্পোজিয়ামে গিয়ে বিএনপির এবং জিয়া পরিবারের বক্তব্য তুলে ধরতেন। আমাদের সেরকমই একজন মানুষ, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর মুর্শেদ হাসান খান এখন আপনাদের সামনে আলোচনায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ পাটোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকালের সেশনটা ছিল অ্যাবসলিউটলি একাডেমিক সেশন। আপনাদেরকে আমাদের শ্রদ্ধেয় প্রধান আলোচক আউটস্ট্যান্ডিং ক্যালিবারের আমাদের পাবেল ভাই আপনাদেরকে লার্নিং দিচ্ছে, শিক্ষা দিচ্ছে। আপনারা কতটুকু ধারণ করতে পারছেন আমি জানি না। আমরা নর্মালি একটা গবেষণায় দেখি, কোনো ক্লাসে যখন কোনো লেকচার ডেলিভারি হয় আমরা 25% সাথে সাথে ভুলে যাই, 75% থাকে। যখন বাসায় যাই তখন 50% থাকে। সো এই শুধু 50% নিয়ে বাসায় গেলে হবে না, যাওয়ার পরে আরো 50% বিশ্বাস করতে হবে, ধারণ করতে হবে এবং তারপরে এই জিনিসগুলো ডেলিভারি করতে হবে ডোর টু ডোর। আমাদের এটাই আজকের এই মিশন, এটা আমাদের বিএনপির কমিটমেন্ট, আমাদের চেয়ারম্যান তারেক রহমান স্যারের কমিটমেন্ট যে উনি যদি বাংলাদেশ সেবার সুযোগ পায় উনি এই 31 দফা বাস্তবায়ন করবেন। কোনো সন্দেহ নাই, আমি বিশ্বাস করি ওনার সাথে কাজ করে উনি 31 দফা এনি কস্ট বাস্তবায়ন করবে। তো আপনাদের বিফোর ইলেকশন তো দিতেই হবে, আমরা ইলেকশন চাই না, ইলেকশন ঘরে এসে আমাদের দিয়ে যাবে এবং এই বছরই ইলেকশন হবে, কেউ আটকাতে পারবে না। আপনাদের মনের মধ্যে যেন এই কোশ্চেনটা কখনো না হয় ইলেকশন দেবে কিনা, ওরা দিবারকে আমরা ইলেকশন আদায় করে দিব, ইলেকশন দিতে বাধ্য। আমরা হাসিনাকে ফেস করেছি আর এই গভর্নমেন্টকে ফেস করা আমাদের জন্য আমার কোনো ডিফিকাল্ট না। 2025 ইলেকশন হবে, এটা নিশ্চিত থাকেন, সবাই এর মনোবল রাখেন। এখন শুধু কাজ হচ্ছে আমাদের জনগণের কাছে এই 31 দফাটা নিয়ে যাওয়া। আমাদের চেয়ারম্যান স্যারের কমিটমেন্ট, বিএনপির পক্ষ থেকে কমিটমেন্ট, তাদেরকে ডোর টু ডোর যে বিশ্বাস করাবেন যে আমরা আসলে এই কাজগুলো করবো। বিএনপিতে যে কন্ট্রিবিউশন গুলো করছে সেগুলো আমাদের ব্যারিস্টার মিহির সব তুলে ধরছে এবং আমাদের আরেকজন প্রশিক্ষক, অন্যতম প্রধান প্রশিক্ষক ফারজানা পুতুল, ও সবকিছু তুলে ধরেছে আপনাদের সামনে। এই জিনিসটা মুখে মুখে মুখস্থ করা যায় না, জিনিসটা আত্মস্থ করতে হবে, ধারণ করতে হবে। ধারণ করলে দেন আপনি অন্যজনকে শিক্ষা দিতে পারবেন। সেই শিক্ষাটা কিভাবে দেবেন? ডোর টু ডোর দিতে পারেন, চা খাওয়ার ছলে দিতে পারেন, গল্পের ছলে দিতে পারেন। যারা সচ্ছল পরিবার তাদের কাছে যাবেন যে আপনাদের বাড়ি চা খেতে আসছি, এইভাবে গল্পটা শুরু করলেন। আর যারা অসচ্ছল পরিবার আমরা তাদের জন্য ফুড নিয়ে যাবো, একটু চা নিয়ে গেলাম, একটু বই নিয়ে গেলাম। প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের 31 দফা এস্টাবলিশ করতে হবে।
বোঝাতে হবে বিএনপি পাওয়ারে আসলে, বিএনপি দেশ সেবার সুযোগ পেলে তারেক রহমানের মাধ্যমে এই 31 দফা আমরা বাস্তবায়ন করবো। এটাই আমাদের কমিটমেন্ট। এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। আমি কাউকে অ্যাড্রেস করি নাই, তারপর একটু শেষ বেলায় অ্যাড্রেস করে যাচ্ছি আমার ডিপার্টমেন্টের বড় ভাই, শুধু ডিপার্টমেন্টের বড় ভাই না, আমার মহসিন হলে একসাথে আমি আর সালাউদ্দিন টুকু ভাই একই সাথে আমরা রাজনীতি করেছি, একসাথে মুভ করেছি। বড় ভাইকে আমি অ্যাড্রেস করতেছি, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতিকে আমি অ্যাড্রেস করতেছি। কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আগে থেকে, ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর মুরব্বী যারা আছে সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, আর অগ্রজ অনুরোধ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর মুর্শেদ হাসান খানকে। আসলে ফ্যাসিস্ট সরকারের সময় অনেক বুদ্ধিজীবী যারা তাদের মাথা বিক্রি করে ফেলেছিলেন, এই প্রফেসর মুর্শেদ হাসান খান ওনাদের মতো শিক্ষাবিদরা মাথা উঁচু করে দাঁড়িয়ে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই করেছেন। আজকে ওনারা বিজয়ী হয়েছেন, অথচ যাদের কথা ছিল বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখার, তারা তাদের জীবনকে, তাদের পরিবারকে নিরাপদ রাখার জন্য তারা পালিয়ে গিয়েছিলেন, অথবা হাসিনার সুযোগ সুবিধা গ্রহণ করে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলেছিলেন। মুর্শেদ হাসান খান স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য লড়াই করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। আজকে উনি আবার সহমহিমায় ফিরে এসেছেন। এখন আপনাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবেন। আপনারা প্রথম পর্বে যার আলোচনা শুনে অনেক কিছু শিখেছেন, এই 31 দফা সম্পর্কে, এই 31 দফা আপনারা কিভাবে জনগণের মাঝে পৌঁছে দিবেন, ছড়িয়ে দিবেন, এই বিষয়ে পুনরায় আবার আলোচনায় অংশগ্রহণ করবেন বিএনপির মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেল আবার আসছেন আপনাদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কি খবর পেয়েছেন? খাওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে সংযুক্ত হবো। হ্যাঁ, সুতরাং আমি কথা বলতে বলতে হয়তো উনি সংযুক্ত হয়ে গেলে আমি সে জায়গায় ফেলে দেবো। আমরা সারাদিন যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো ঘরের ভিতরে রেখে দিলে হবে? কোথায় নিতে হবে? এই মাঠে নেওয়ার জন্য বিশেষ করে আমরা কাজের দায়িত্ব বেশি বলে বলেছি। কেন? যে আমরা আমাদের দলে নারী নেতৃত্বের সংখ্যা কম, কিন্তু মাঠের চিত্রটা কি? মাঠে নারী ভোটার বেশি। আর পুরুষ নেতৃত্বের সমস্যা কোথায়? তারা কোনো বাড়ির আঙ্গিনায় উঠানায় বা বাড়ির বেডরুমের মধ্যে ঢুকতে পারবে না। আর এই কাজটা করার সুযোগ কাদের আছে? আর আপনাদের একই সাথে কি করতে হবে? মেয়েদের সেই হেসেলের পাশে, চুলার পাশে, আপনাদের ওখানে পিড়ির উপরে, পাটির উপরে বসার অভ্যাস করতে হবে। এবং একই সাথে আপনারা যে কাজগুলো বিশ্বাস করেন যে এই কথাগুলো বললে মানুষের উপকার হবে, জনগণ উপকৃত হবে, সেই কথাগুলো বলবেন। ওই নারী বা ওই মহিলা কিভাবে উপকৃত হবে, তার সন্তান কিভাবে উপকৃত হবে, তার স্বাস্থ্য কিভাবে রক্ষা পাবে, তার স্বামীর কৃষিপণ্য কিভাবে বাঁচবে, এই কথাগুলো তাদের কাছে দয়া করে কি করবেন আপনারা? তাদের কাছে এগুলো বলতে হবে, বোঝাতে হবে। আর যারা তাদেরকে উল্টো বোঝাতে চায় তাদেরকে বলুন যে আচ্ছা আমরা নাই খারাপ, ওরা ভালো কি করবে বলেছে কিছু? ওরা তো কোনো কর্ম পরিকল্পনা নিয়ে যায় না। আমাদের তো 31টা দফা আছে, তাই না? কিন্তু ওদের তো কিছু নাই। তাহলে আমি খারাপ, এটি কি অন্যের যোগ্যতা? তা তো নয়। তাহলে আমরা আমাদের পণ্য তিনটা কি কি, এখন কি তিনটা পণ্য লেখা আছে ঝুলিতে, কি কি আছে? 31 দফা, তার আগে 19 দফা আছে এবং ভিশন 2030। এই তিনটি হচ্ছে আমাদের পণ্য, এই তিনটি হচ্ছে আমাদের সম্পদ। এই তিনটা নিয়েই আমরা জনগণের কাছে যাবো। নেক্সট ওয়ান। এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা। এই যে ছোট্ট বইটা আছে, সবাই হাত উঁচু করে দেখেন, বইটা আছে। এটা নেতা যখন না ঢুকবেন তখন দয়া করে আপনার হাত উঁচু করে যদি দেখেন, এই ছোট্ট বইটা আপনার হাতে আছে, ওনার কাছে কিন্তু বইটা সবসময় থাকে। আজকেও দেখবেন যে উনি কথা বলার ফাঁকে ফাঁকে কিন্তু বইটা দেখাবেন যে এই বইটার এত নম্বর পৃষ্ঠায়, এত নম্বর ধারায় উনি এই কথাটা বা এত নম্বর দফায় এই কথাটা বলতে চেয়েছেন। পরের স্লাইড।
আমি কার কাছে নিয়ে যাচ্ছি, এটা কার কাছে যাবেন? আপনি এটা কিন্তু সমাজের বিভিন্ন ক্যাটাগরি লোকের কাছে যেতে পারেন, যার কাঁধে একটা কোদাল, পরনে লুঙ্গি, গায়ে মলিন একটা ফতুয়া, কাঁধে গামছা। এইরকম মানুষও যেমন আমাদের এই সমাজে রয়েছে, তেমনি রয়েছে কেতাদুরস্ত সুট কোট পরা একটা মানুষ। সবার কাছে 31 দফার সবগুলো দফার গুরুত্ব নাই, একরকম না। এই সমাজে যে খেটে খাওয়া মানুষ যে আছে, তার কাছে আপনি যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রেইনবো নেশন আর আপনি সংবিধান সংশোধন এগুলো যদি বলেন, ওগুলো বাবা তুমি থামো, আমার তো এটা দরকার নেই। আবার যদি উল্টো ভাবে যদি আপনি একজন যদি শিক্ষকের কাছে কিংবা একটা সরকারি কর্মকর্তা বা ব্যাংকের কাছে গিয়ে যদি আপনি বলেন যে আপনি কৃষি পণ্যের মূল্য সংরক্ষণ হবে, আপনাকে ভালো বীজ দেওয়া হবে, আপনি ফসলের দাম পাবেন, এগুলো কি তার কাছে গুরুত্ব বহন করে? করে না। ঠিক তেমনি আপনি যে জায়গায় যাবেন সেখানেই যে গুরুত্ব, যে বিষয়টা তাকে স্পর্শ করে, যে বিষয়টি শুনতে সে আগ্রহী, আপনাকে 31 দফার মধ্যে থেকে সেটা বেছে বের করতে হবে। 1 থেকে 31 পর্যন্ত বলার খুব একটা বেশি প্রয়োজন নেই। যেখানে তবে 31 দফা জানতে হবে কি জন্য, যে এক একজনের জন্য সেই 31 দফার এক একটা দফার গুরুত্ব রয়েছে। পরবর্তীটা দেখি, নেক্সট। এই শ্রেণী পেশার মানুষের মধ্যে কারা আছেন? বুদ্ধিজীবী আছেন, শ্রমজীবী আছেন, পেশাজীবী আছেন, কৃষিজীবী আছেন, চাকরিজীবী আছেন, শিক্ষার্থী আছেন, ব্যবসায়ী আছেন, গৃহহীন আছেন, ভিটাহীন আছেন, কর্মহীন আছেন। প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে, তাই না? যিনি কর্মহীন তাকে কি বলতে পারেন আপনি? 31 দফা তার কর্মসংস্থানের ব্যবস্থা করবে, তাকে প্রশিক্ষিত করবে, আর সেই প্রশিক্ষণ পাওয়ার পরে যদি তার কর্মসংস্থান না হয়, রাষ্ট্র তাকে কি করবে? 1 বছর পর্যন্ত তাকে সহায়তা ভাতা দেবে। এই গৃহহীনদের জন্য কি ব্যবস্থা রেখেছে? এটা 31 দফা বলেছে যে দেশে গৃহহীন কোনো মানুষ থাকবে না, প্রত্যেকটা মানুষের জন্য বাড়িঘর হবে। বুদ্ধিজীবীদের জন্য কি বলেছেন? আপনি যদি সংসদ সদস্য হতে চান, আপনি যদি সমাজের নেতৃত্ব দিতে চান, দেশ কল্যাণ গঠনে যদি আপনি অবদান রাখতে চান, তাহলে বিএনপি কি ব্যবস্থা রেখেছে? 31 দফার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আরেকটা কক্ষে আপনার মতো মানুষদেরকে ওই জায়গায় দল নিয়ে যেতে চায়। তো ফলে এই সবার জন্য কিন্তু 31 দফাতে বিভিন্ন রকম কথা বলা আছে, এবং সবার কাছে কিন্তু আপনাকে 31 দফাটা তার জন্য যেটি প্রয়োজনীয় সেইভাবে কথাটা বলতে হবে। পরেরটা, তাহলে আমার পণ্য কিন্তু সবগুলো একই 31 দফা, কিন্তু আমার গ্রাহক কারা? এই সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। আমার পণ্য একটা, সবার কাছে সবার চাহিদা একরকম নাও হতে পারে, কিন্তু সবার কাছে যেন তার প্রয়োজনের অংশটুকু, তার আগ্রহের অংশটুকু আমি যেন বলতে পারি, সেইভাবে কিন্তু আপনাকে এখানে প্রস্তুত হতে হবে। শুধুমাত্র এটা নিজে জানলেই হবে না। আকাশের দিকে তাকাইয়া নীরবতার মানে কিন্তু কবি না। আপনাকে সেই কথাগুলো মানুষের কাছে যথাযথভাবে নিয়ে যেতে হবে। পরেরটা, এখন আমি কিভাবে নিয়ে যাবো জনগণের কাছে, এই পদ্ধতিটাই আমরা এখানে গুটি কয়েক কথা বলবো, বেশি না, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। পরেরটা, আমাদের জনগণের কাছে নিতে হবে, মনে রাখতে হবে আমাদের কাজ কি শুধুমাত্র 31 দফার এই লিফলেট যেটা আছে বিতরণ করা। এবার 31 দফা 31 দফা 31 দফা 31 দফা আমরা যেরকম দেখি রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে, বিভিন্ন জায়গাতে, বাজারে, হাটে যেরকম লিফলেট বিতরণ হয়, আপনি কি 31 দফা লিফলেট হিসেবে বিতরণ করতে যাবেন? আমাদের উদ্দেশ্য বিতরণ নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই মানুষের মনের মধ্যে, তার আত্মার মধ্যে, তার মগজে এই কথাটি ঢুকিয়ে দেওয়া যে আগামীর বাংলাদেশকে যদি বিনির্মাণ করতে হয়, বদলাতে যদি হয়, তাহলে 31 দফার কোনো বিকল্প নাই। এটা এই মনোবৃত্তি নিয়ে যেতে হবে। আপনার যদি মনে হয় যে একটা শুধুমাত্র ফটো সেশন করব, একজন কৃষক আর আপনার 50 জন মিলে ঠেসে ধরে তাকে একটা বিজ্ঞপ্তি দিচ্ছেন, একটা লিফলেট দিচ্ছেন, যে ছবিগুলো মাঝে মাঝে আমরা দেখি ফেসবুকে আপলোড করার জন্য, দয়া করে এই কাজ করবেন না, দয়া করে এই কাজ করবেন না। ফেসবুকের চেহারা দেখানোর জন্য একজন কৃষক গাছের একজনকে ধরে 50 জন মিলে একটা লিফলেট দেবেন, এইরকম কোন রকম ফটো সেশন যেন না হয়। আপনাদেরকে সত্যিকার অর্থে মানুষের কাছে যেভাবে পৌঁছতে হয় ঠিক সেইভাবে তার কাছে যেতে হবে। এবং কিভাবে যাবেন? পরেরটা, একজন নয়, একাধিক ব্যক্তি। যখন একটা গ্রুপ আছে, আপনি যদি হাটে যান, আপনি রেস্টুরেন্টে গেলেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠানে গেলেন, বাজারে গেলেন, রাস্তায় কোনো জায়গায় দেখলেন যে কোনো একটা জায়গায় মানুষ একখানে বসে কথা বলছে, সেখানে গিয়ে 31 দফার কথাটা বলেন। তাতে কি সুবিধা হবে? আপনি অনেকগুলো মানুষের সাথে একসাথে জনসংযোগ করতে পারবেন, এবং তারা একজন আরেকজনের সাথে কিভাবে কথাটা বলে, তাদের মনের মধ্যেকার কথা কি, ওটা আবার একজন আরেকজনে শুনবে। ফলে একটা আলোচনার একটা পরিবেশ তৈরি হবে। ভালো মন্দ যেটাই বলুক সবই শুনবেন, কিন্তু আপনার কথাটি তার কাছে পৌঁছে দেবেন। এটাই হচ্ছে আমাদের এই পদ্ধতির একটি প্রথম কথা। দ্বিতীয়টা, পরেরটা, আমরা যে কথা অন্তর দিয়ে বিশ্বাস করি না, সে কথার কি কোনো মূল্য আছে? আপনি যদি কোন রকম দায় সারা করতে পারেন 31 দফার ভিতরে এই কথাগুলো আছে, সন্ত্রাস বিরোধী কাজ হবে, এখানে মানব কল্যাণ করা হবে, এই লোকের কাছে এইরকম করে বলার কথা
আপনি যদি যান্ত্রিকভাবে কথাটা বলেন, এটা মানুষ শুনবে? আপনি যদি অন্তরকে বিশ্বাস করেন, আপনার মগজে যদি সেই বিশ্বাসটা থাকে আর অন্তরে যদি সেটার জন্য গ্রহণ করার প্রবণতা থাকে, আপনার ঠোঁট যদি সেইভাবে কথা বলে, তাহলে এটা কিন্তু অবশ্যই মানুষের কাছে পৌঁছবে। তাহলে আমরা কি করব? আমরা ঠোঁট দিয়ে না, কি দিয়ে কথা বলবো? হৃদয় দিয়ে। কথাটাকে মানুষের কাছে ঠোঁটের কথা হিসেবে না, হৃদয় দিয়ে কথা বলতে হবে। আর আমরা কি বলি অনেক সময়, আপনি যখন কথা বলবেন তার পিঠে একটু হাত রাখেন, তার কাছে নিজেকে বা হাতটা ধরে হ্যান্ডশেক করে হাতের সাথে করবন্ধন করতে গিয়ে কথাগুলো বলেন। আপনি তার সাথে একটা আত্মিক সম্পর্ক গড়ে তোলেন এবং তারপরে আপনার কথাটা বলেন। তারপর একটা আপনি উপস্থাপনার সময় সেই পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ায় তারপর কাজটা করতে হবে। কিরকম? আপনি একটা গৃহিণীর কাছে গেলেন, সে চুলায় রান্না করছে, সে রান্নার কাজে ব্যস্ত, আর আপনি তার সাথে যখন কথা বলবেন বা যে কুটনো করছে অথবা মাছ পরিষ্কার করছে, আপনি যদি দাঁড়ায় থেকে আপনার শাড়ির ভাঁজ নষ্ট হবে সেই জন্য দাঁড়িয়ে থেকে যদি কথা বলেন, সেটা তার কাছে পৌঁছবে না। উনি যেভাবে যেখানে আছেন সেখানে তার পাশে গিয়ে বসেন, দরকার হলে তার ওই ঝুড়ি থেকে একটা প্রয়োজন হলে একটা বেগুন উঠে নেন কিংবা একটা আলু উঠে তার সাথে ওটা কেটে সহায়তা করতে করতে কথাগুলো বলেন। অর্থাৎ আপনাকে তার সাথে সম্পৃক্ত হতে হবে, পরিবেশের সাথে মানিয়ে কথা বলতে হবে। একজন কৃষকের সাথে কথা বলতে গেছেন মাঠের মধ্যে, সে ওই জায়গায় নিড়ানি দিচ্ছে জমিতে, আর আপনি প্যান্ট শার্ট পরে একেবারে কথাগুলো বলতে যাবেন, সেটা তার কাছে এরকম গ্রহণযোগ্য হবে না। ফলে যে পরিবেশে মানুষ যেভাবে আছে সেই পরিবেশের সাথে নিজের মিল রেখে কথা বলার চেষ্টা করতে হবে। তারা একটানা আপনি শুধু বলে যাবেন, তাকে কোনো কথা বলতে সুযোগ দেবেন না, এটা হবে না। তারা যদি কোনো কথা বলতে চায় তার কথা শুনতে হবে। আপনি যেরকম নিজে বলবেন ঠিক তেমনি চেষ্টা করবেন আপনার সাথে যদি কথা বলছেন তার মনের ভাব কি, তিনি কি কথা শুনতে চান, কি তিনি বলছেন সেটাও তার কাছ থেকে শোনার চেষ্টা করেন। এবং তিনি যদি কোনো প্রশ্ন করেন তাহলে তার উত্তর দেওয়ারও চেষ্টা করতে হবে। সে যদি সবগুলো কথাকে মানবে, এমন কোনো কথা আছে বলে যে না ভাই আপনার মধ্যে তো এই কথাটা নাই 31 দফায়, আপনি ব্যাখ্যা করবেন 31 দফাতে সব কথা থাকবে এমন কোনো কথা নেই। 31 দফাতে কোনো ধর্মগ্রন্থ নয়, এটাকে পরিবর্তন করা যাবে। সেখানে যদি গুরুত্বপূর্ণ কোনো কথা যদি সেই জায়গা থেকে আসে তাহলে অবশ্যই সেটাকে গ্রহণ করতে হবে এবং সেটা নেতৃবৃন্দকে জানাতে হবে, উপরের দিকে জানাতে হবে যে এই কথাটা জনগণের কথা, এটা 31 দফায় সংযুক্ত হতে পারে। যদি কোনো জিনিসের ব্যাখ্যা পরিষ্কার আপনার জানা না থাকে তাহলে বলেন ভাই এটা আমি অত ভালো করে বুঝি না, আমি আমার একজন বড় যিনি আছেন তার কাছ থেকে শুনে এসে আপনাকে পরের দিন বলবো। আপনি যদি সত্যি সত্যি তাকে পরের দিন এসে কথাটার ব্যাখ্যা দেন তাহলে বুঝবে যে আপনি তার কথাটা গুরুত্ব দিয়েছেন। তাহলে এই কথাটা মাথায় রাখবেন, সব প্রশ্নের উত্তর আপনার কাছে নাও থাকতে পারে, যতটুকু আপনি জানেন বোঝেন সেটা তাকে বলবেন। আবার একই সাথে কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে সেটা জেনে গিয়ে তাকে যদি আবার আপনি বলেন তাহলে কি হবে, উনি কি মনে করবেন যে আমি তার কথাটাকে গুরুত্ব দিয়েছি এবং সে গুরুত্ব বিবেচনা করে পরদিন তাকে উত্তরটা দিতে আসছি। আপনার শ্রোতা যে বিষয় শুনতে চায় না, যেমন ধরুন উনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট শুনবেন না, ওনাকে জোর করে বলার তখন দরকার নেই। উনি রেইনবো নেশন শুনবেন না, তাকে জোর করে এটা শোনাবার দরকার নেই। তিনি যেটা শুনতে চান সেটার ব্যাখ্যা বিশদভাবে দেন। উনি কৃষক, উনি কৃষি পণ্যের কথা জানতে চান, কৃষি বিমার কথা জানতে চান, উনি তার সেই কৃষকের উন্নত মানের বীজের কথা জানতে চান, সেচ সুবিধার কথা জানতে চান, উনি ভর্তুকি পাবেন কিনা সেটা জানতে চান, তার সন্তানের লেখাপড়া কেমন করে হবে সেটা জানতে চান, তাহলে আপনি ওই দফাতে বেশিক্ষণ থাকেন। আপনার তাড়াহুড়া করে ওটা বাদ দিয়ে অন্যটাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তিনি যে বিষয়ে জানতে আগ্রহী সেটাই তাকে বলেন, যে বিষয়ে তার জানার আগ্রহ নেই সেটা তাকে বলার প্রয়োজন নেই। পরেরটা, এমন কোনো অবস্থা তৈরি করবেন না যাতে এটা মনে হয় যে জেলার নেতৃবৃন্দ আপনাকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে, আপনি অনিচ্ছা সত্ত্বেও ওখানে আসছেন, আপনাকে দেখে আপনার চেহারার মধ্যে মনে হচ্ছে দূর কখন ঘোড়ার ডিম 2টা বাজবে, আমি এখান থেকে চলে যাবো, অনেকক্ষণ হয়ে গেল, আর বেশিক্ষণ পারা যায় না। আপনাকে দেখে আপনার কাজের মধ্যে কখনো যেন মনে না হয় যে আপনি ইচ্ছার বিরুদ্ধে জোর করে দল আপনাকে বা নেতারা আপনাকে এই কাজের জন্য পাঠিয়েছে। আপনি যে আন্তরিকভাবে এসছেন, নিজের তাগাদায় এসছেন, এটাকে অনুভব করেন, এটা আপনি নিজের সম্পত্তি বলে মনে করেন, এটি বিশ্বাস করেন যে এটা জনগণের জন্য কল্যাণ করবে, সেই বিবেচনা যদি থাকে তাহলে শুধুমাত্র তার কাছে নিয়ে যাবেন। পরেরটা, এটা প্রস্তুত করেছেন যারা 3 জন অসাধারণ মানুষ, যারা একজন দিয়েছেন 19 দফা, একজন দিয়েছেন ভিশন 2030, একজন দিয়েছেন 31 দফা। ফলে আমরা পরেরটাতে যাই। আমরা জানি সকালবেলা আমরা অনেক আলোচনা করেছি, এটা ভিশনারি লিডার, এমন একজন ভিশনারি ফাউন্ডার, তিনি কি করেছেন, বাংলাদেশকে নতুন করে প্রতিষ্ঠিত করেছেন। দেশের স্বাধীনতা ঘোষণা করে চুপ করে থাকেননি, দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশকে স্বনির্ভরতা দিয়েছেন, একদলীয় শাসনকে তিনি বহুদলীয় গণতন্ত্রে পুনর্বাসিত করেছেন, তিনি বাক স্বাধীনতাহীন বাংলাদেশকে মানুষকে কথা বলার সুযোগ দিয়েছেন, অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছেন। এই ভিশনারি নেতা আমাদেরকে কি দিয়েছেন, পরেরটা 19 দফা কর্মসূচি। তিনি কি বলেছিলেন
যে তোমরা আমাকে যত ধ্বংসস্তূপের বাংলাদেশ দাওই না কেন, আমি এটাকে গড়বই। এই গড়ার প্রত্যয় যে নেতারা আছে সেই নেতা হচ্ছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার সৈনিক হিসাবে এই কথাগুলো কি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো না? অবশ্যই পারবো। আর রয়েছেন আমাদের, তারপরে রয়েছেন আরেকজন, তার এই 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে দেশকে উনি পাল্টে দিয়েছিলেন। দেশের মানুষ যখন হতাশ হয়ে মনে করছিল যে এটা দুর্ভিক্ষের কবলিত বাংলাদেশ থাকবে, রিলিফ নির্ভর বাংলাদেশ হবে, সেটাকে তিনি স্বনির্ভর বাংলাদেশ করেছেন। পরেরটা, আর রয়েছে আরেকজন যাকে দেখলে কি মনে হয়, মাতৃত্বের প্রতীক। আমাদের যত কষ্ট বেদনায় থাকুক না কেন, ওনার দিকে তাকালে কি মনে হয় যে আমাদের সমস্ত কষ্ট বেদনার জন্য শেষ হয়ে গেল, দূর হয়ে গেল। সেই রকম একটা অ্যাফেকশনেট গার্জিয়ান, আমাদের কাছে সবচেয়ে বড় মাতৃত্বের অনুভূতি নিয়ে যিনি থাকেন তাকে আমরা কি বলি, দেশ মাতা বলি। তাকে দেশ নেত্রী যেমন বলি, তার চেয়ে বড় সম্মান দিয়ে বলি দেশের মাতা। তিনি বলেছেন কি, বলবই, শেখ হাসিনা তার কণ্ঠরোধ করবার চেষ্টা করেছে বারবার, তারপরে উনি কি করেছেন, একা বেরিয়ে এসে বলেছেন যে মানুষের অধিকারের কথা তিনি বলবেন। এই বলবেন এই শক্তি নিয়ে তিনি কি করেছেন, পরেরটা, তিনি আমাদেরকে ভিশন 25 একটা আলোকমালা দিয়েছেন, যেটার মধ্য দিয়ে নারীকে ক্ষমতায়িত করেছেন, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছেন, অবসরী করে দিয়েছেন স্নাতক পর্যায়ের শিক্ষা পর্যন্ত। এই সমস্ত কাজ করার মধ্য দিয়ে তিনি আমাদেরকে একটা পথ নির্দেশনা দিয়েছেন, যেটার পথ ধরে আর একজন নেতা এসেছেন, যাকে বলি আমরা ভার্সেটাইল নেতা, যাকে দেখলেই মনে হবে তিনি তারুণ্যের প্রতীক, তিনি প্রবীণদের আস্থার জায়গা, এবং তিনি একই সাথে মহিলাদের, যে নারীদের, তাদের জন্য কল্যাণ করার জন্য একটা প্রতিজ্ঞাবদ্ধ একটা মানুষ। পুরো দেশের সকল শ্রেণী পেশার মানুষের জন্য আস্থার প্রতীক হিসাবে যিনি বাংলাদেশকে একটা নতুন ভাবে বাংলাদেশকে করতে চান, তার নাম জনাব তারেক রহমান। তিনি কি বলেছেন, তিনি বলেছেন তার সবচেয়ে বড় কথাটি ছিল বদলাবই, চেঞ্জ। এই সংস্কারের কথাগুলো কিন্তু কিছুই না, শুধু একটি পরিবর্তন। আমরা একটা ধ্বংসস্তূপের দিকে যাচ্ছিলাম যখন, সেখান থেকে তিনি সেই পরিবর্তনের কথা বলেছেন। তিনি সেই পরিবর্তনের কথার মধ্যে দিয়ে কি এনেছেন, বদলাবই। অর্থাৎ এই ধ্বংসস্তূপের বাংলাদেশকে, যেখানেকার আইনের কোনো শাসন নেই, বিচার ব্যবস্থা নেই, যেখানে একদলীয় শাসন আর স্বৈর শাসনে মানুষ তার অধিকার বঞ্চিত হওয়ার কথা চিন্তা করছিল, সেই মুহূর্তে তিনি এসে তাদেরকে বলেছেন যে আমি বদলাবই। তিনি কি দিয়েছেন, সম্প্রীতির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, নারীর নেতৃত্বকে বিকশিত হওয়ার বাংলাদেশ। তিনি দিয়েছেন একটা পরিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থাপনার বাংলাদেশ। এত সবকিছু মিলে একটি তারপরে একটা পূর্ণাঙ্গ একটু ম্যাগনা কার্টা, যেটা বলি একটা রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য যে দিক নির্দেশনা দরকার, সেটি সবটাই আছে এর মধ্যে। পরেরটা, এবং পরেরটা, এই কর্মসূচির মধ্য দিয়ে তিনি কি করেছেন, পরের স্লাইড, আমাদের একটা লক্ষ্য রয়েছে। আমরা কিন্তু একটি তখন এমনি কিন্তু বাজার আছে শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা করা, একাডেমিক আলোচনা করা, ক্লাসরুমের আলোচনা করছি না। সে লক্ষ্যটা কি, সে লক্ষ্য রয়েছে পরেরটা। এই লক্ষ্যটা হচ্ছে এই কথাগুলোকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যদি পৌঁছাতে হয়, একা তারেক রহমান সাহেব পারবেন? তাহলে কি করতে হবে, আমাদের প্রত্যেককে এক একটা তারেক রহমানে পরিণত হতে হবে। এটা ছাড়া একটি দফা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো না। আমরা কি প্রতিজ্ঞা করতে পারবো না, আমরা আমাদের নেতার জন্য একটি দফাকে দিয়ে প্রত্যেকটা মানুষ এক একটি তারেক রহমান হয়ে মানুষের কাছে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। তারপরে পরেরটা, তিনি কি বলেছিলেন, টেক ব্যাক বাংলাদেশ, যে বাংলাদেশটা তার গতিহীন হয়ে পড়েছিল, দিশাহারা হয়ে পড়েছিল, একটা অন্ধকার গন্তব্যের দিকে যে বাংলাদেশ যাচ্ছিল, তাকে উনি বলেছেন টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে আবার তার সেই পুরানো গতিপথে ফেরত আনবো। পরেরটা, আমাদের লক্ষ্য রয়েছে একটা নির্বাচন, কোনো একটা আবদার নয়। আমরা মনে করি কি, দেশের জন্য সবচেয়ে লাক্সই এবং সবচেয়ে যুক্তিসঙ্গত সংস্কারের নাম কি, নির্বাচন। একটি সুস্থ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার, সেটি হবে তাদের সবচেয়ে বড় সংস্কার। তাদের আর কোনো সংস্কার করার প্রয়োজন নেই। তারা আমাদের একটি নির্বাচন ব্যবস্থা জানা দিক, যেখানে একটা সকাল, যে সকালে মানুষ সবাই আইনে দাঁড়িয়ে ভোট দেবে এবং আমাদের কাঙ্ক্ষিত সেই কাগজের ব্যালটের ধানের শীষের উপরে একটি সিল দেবেন। সেটার মাধ্যমে যে বাংলাদেশ হবে, সেটি হচ্ছে জনাব তারেক রহমানের বাংলাদেশ। এর উদ্দেশ্য হচ্ছে অভিন্ন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠা করা, রাষ্ট্রের মালিকাটা জনগণের হাতে ফেরত দেওয়া এবং জাতীয়তাবাদী শক্তির অন্বেষের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় অখণ্ডতা এবং স্বাধীনতাকে সুরক্ষিত করা। এটি হচ্ছে মূল কথা একটি দফার মধ্যে। আমাদের একটি লক্ষ্য রয়েছে সুনির্দিষ্ট। লক্ষ্যচ্যুত যদি হন, মনে রাখবেন যে স্বৈরাচার যদি আরেকবার ফেরত আসে, আমাদের 100 বছরের মধ্যে কোনো মুক্তি নেই। সেজন্য কোন রকম ভাবে আমাদের আত্মতুষ্টিতে ভোগবার কোনো সুযোগ নেই। সামনের দিন আরো অনেক কঠিন। আমাদের নেতা সবসময় বলেন, আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের কঠিনতম নির্বাচন। অনেকগুলো অপশক্তি এখনো পর্যন্ত খেলছে এই দেশে। তাদেরকে যদি আমরা সুযোগ করে দিই, আমাদের হটকারিতার জন্য, আমাদের মতো গুটি কয়েক বিপদগামীদের জন্য যদি আমাদের সমস্ত প্রাপ্তি নস্যাৎ হয়ে যায়,
তার ফল ভোগ আমাদের সবাইকে করতে হবে প্রজন্মান্তরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে করতে হবে। এত বড় ঝুঁকি আমরা নিতে পারি না। সুতরাং সাবধান হতে হবে, ঐক্যের ক্ষেত্রে আমাদেরকে সুদৃঢ় অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেছেন একটি পরিবর্তনের বাংলাদেশ। আমরা কি পারবো না সবাই মিলে, সবাই সমচ্চরে একসাথে মিলে এই পরিবর্তনের সাথে, যে পরিবর্তন একটা সৎ উদ্দেশ্যে জনাব তারেক রহমান দেশের জন্য আনতে চান, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং সমৃদ্ধশালী বাংলাদেশকে বিনির্মাণ করবার যে প্রতিজ্ঞা নিয়ে জনাব তারেক রহমান মাঠে এসেছেন, আমরা কি পারবো না তাকে সমর্থন করতে? যদি আমরা পারি, তাহলে একটু পরে উনি যখন সংযুক্ত হবেন, তার প্রত্যেকটা কথার মধ্যে, তার প্রত্যেকটা উত্তরের মধ্যে আমরা যেন তাকে বিশ্বাস দিতে পারি, আপনি নেতা যেখানে থাকুন, আমাদের মধ্যে যখন ফিরে আসবেন, আমরা আপনাকে এমনভাবে দেখতে চাই একটি বাংলাদেশের জন্য কাঙ্ক্ষিত জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত নেতা, বাংলাদেশের মানুষের প্রত্যাশার প্রতিমূর্তি এবং এদেশের জনগণের জন্য সত্যিকার অর্থে কল্যাণকামী একটা নেতা, যিনি যার প্রত্যাশায় আমরা অপেক্ষা করছি আজ প্রায় 17টি বছর ধরে। ধানের শীষের সেই শুভদিন বাংলাদেশের মানুষের জন্য একটি সোনালী সকাল হয়ে আমাদের সবার সামনে আসুক এবং আমরাও যেন সমস্যারে আবার যেন তার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে পারি, টেক ব্যাক বাংলাদেশ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আমাদের ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেল ভাইকে। আপনারা কি শিখতে পেরেছেন? ভালো লেগেছে? তাহলে একটু অনুরোধ করব, উনি 2 পর্বে, ওনার অনেক কাজ থাকে, তারপর আজকে আপনাদের জন্য এখানে উপস্থিত হয়েছেন। সবাই একটু দাঁড়িয়ে ওনাকে তালি দিবেন, উৎসাহ দিবেন। দাঁড়াতে হবে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সবাই বসেন। এখন প্রশ্নোত্তর পর্বে এখন আপনাদের সামনে হাজির হচ্ছেন নন্দিত জননেতা, জাতীয়তাবাদী ছাত্রদল যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি, হাসিনা পতন আন্দোলনে যিনি রাজপথে সাহসিকতার সাথে ওনার ভূমিকা রেখেছেন, অসংখ্য মামলা নিয়ে দিনের পর দিন কারাগারে ছিলেন আমাদের প্রিয় নেতা, বিএনপি সংগ্রামী প্রচার সম্পাদক জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুষ্টিয়া জেলা একটি ঐতিহ্যবাহী জেলা। আজকের এই কর্মশালা ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতৃত্ব ডাক্তার মওদুদ আলমগীর হোসেন পাবেল ভাই ইতিমধ্যেই তার বক্তব্য উপস্থাপন করেছেন। আপনারা কি ঠিকভাবে শুনেছেন? কুষ্টিয়া জেলায় কিন্তু উনি নতুন না, কিন্তু পুরাতন লোক। কে কে আগে তাকে চিনেছেন বলেন তো? 82 থেকে উনি কুষ্টিয়াতে অবস্থান করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়। তখন সার্জিক্যাল ডক্টর হিসাবে কুষ্টিয়া হাসপাতালে ছিলেন, আলমগীর ভাই হিসাবে পরিচিত ছিলেন ডক্টর আলমগীর। আপনাদেরকে অনেক সেবা দিয়েছে, এখন দলকে সেবা দিচ্ছে। সেই পাবেল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কুষ্টিয়ার নেতৃবৃন্দ অনেকে এখানে রয়েছেন। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জেলা, এই জেলার কিন্তু একটি বৈশিষ্ট্য আছে বিএনপির ক্ষেত্রে। কুষ্টিয়া শুনলেই কিন্তু মানুষ বলে কুষ্টিয়ার মূল কি বিএনপির জন্য? মূল হচ্ছে কুষ্টিয়া বিএনপির জন্য ঘাঁটি, নাকি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, দেশনায়ক তারেক রহমানের ঘাঁটি। আর স্বৈরাচারকে বিদায় করার ক্ষেত্রেও কুষ্টিয়ার জনগণ অনেক বেশি ভূমিকা পালন করেছেন এরশাদ বিরোধী আন্দোলন। সেই জন্য গণতন্ত্রেরও ঘাঁটি হচ্ছে কুষ্টিয়া জেলা। কাজেই
দুইজন স্বৈরাচার ছোট ছোট ফ্যাসিবাদের প্রেতাত্মা কিন্তু এখানে ছিল। একজন কি ইনু, আরেকজন হানিফ। এই দুইজনই, একজন হচ্ছে হাইব্রিড নেতা আর একজন হচ্ছে বারাটিয়া নেতা। আরেক মার্কায় নির্বাচন করছে, নিজের মার্কায় নির্বাচন করতে সাহস পায় না, সেই জন্য বললাম ভাড়াটিয়া নেতা। এরা সর্বোচ্চ এই কুষ্টিয়াতে নির্যাতন নিপীড়ন করেছে। সেই জন্য আজকে জনগণ দ্বারা ধিক্কৃত হয়ে আজকে একজন জেলখানায় আর একজন পালিয়ে বেড়াচ্ছে। আজকে বলতে চাই, এই 5 তারিখের পরে অনেকেই অনেক রকম কথা বলছেন। বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্র প্রিয়, যে যাই বলুন, নিজের ভোটটি দিয়ে নিজের পছন্দ মতো সরকার গঠন করতে চায়, যাতে করে তার পছন্দের সরকার জনগণের উন্নয়ন করে এবং এলাকার উন্নয়ন হয়, এবং যে নির্বাচিত হয় সে যাতে জনগণের সাথে আত্মার সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়, ওই ধরনের ব্যক্তিকে সবাই ভোট দিতে চায়, তাই না ভাইরা? আজকে দেখলাম কিছু কিছু লোক, কিছু কিছু উপদেষ্টা বলে হাসিনার মতো যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে। হাসিনা বলতো না, তার মানে গণতন্ত্রের দরকার নাই। এখন বলে সংস্কার আগে নির্বাচন পরে। সংস্কারের জন্য তো ইতিমধ্যে 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দিয়েছে না? এর বাইরে আর কোন সংস্কারের প্রয়োজন রয়েছে? এখন প্রয়োজন নির্বাচন। অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা বাংলাদেশ কখনোই পরিচালিত হয় নাই, জনগণ মেনে নেয় নাই, ভবিষ্যতেও মেনে নিবে না। অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব পেয়েছেন, জনগণ দায়িত্ব দেয়। এই রাষ্ট্রের মালিকানা কে? এই রাষ্ট্রের জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। সরকারকে ভোট দেয়, দলকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেয়। সেই দায়িত্ব পেয়ে অনেকেই দেশের মালিক বনে যায়, নিজেদেরকে মালিক মনে করে। যখনই মালিক মনে করে তখনই স্বৈরাচার হয়, ফ্যাসিবাদ হয়। তখন আবার জনগণের দায়িত্ব হয়ে যায়, তাকে সেই দায়িত্ব থেকে সরাতে বাধ্য হয় জনগণ। আজকে বলতে চাই, জনগণ আন্দোলন করে, সকলে মিলে আন্দোলন করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে পরিচালনার জন্য, একটি নির্বাচন করার জন্য। এখন যদি মনে করেন আপনারা এই দেশের মালিক হয়ে গেছেন, তাহলে ভুল করছেন। তাহলে এর দায়িত্ব পূর্বে যাদের হয়েছে যেমন, আপনাদেরও কিন্তু পরিণতি তাই হবে। তাই হবে না বাইরে? তাই হবে। কাজেই সাবধান হয়ে যান। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না, কেউ থাকতে পারে নাই। কাজেই ওই পথে হাঁটার চেষ্টা করবেন না। আর একটি দল আছে, মনে করতেছে যে আগামী দিনে ক্ষমতায় আসতে পারবে এবং এই রাষ্ট্র পরিচালনা করতে পারবে। যারা বারবার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, 71 সালে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই পতিত স্বৈরাচারের সাথে 96 সালে আন্দোলন করেছিলেন না? জ্বালাও পোড়াও আন্দোলন, 173 দিন হরতাল করেছিলেন। সেই সমস্ত লোকেরা যারা সন্ত্রাস নিয়ে পর রাজনীতি করেছেন, তারা আবার মনে করতেছেন এই দেশে রাষ্ট্র ক্ষমতায় আসবেন, জনগণের সামনে ভোটের জন্য আসেন না। দেখেন কি অবস্থা হয়। একবার বিএনপিকে ছাড়া ভোট করেছিলেন, 3টা সিট কপালে জুটেছিল আপনাদের। ভবিষ্যতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই দলটি এখন যদি নির্বাচন করে, কপালে একটি সিটও জুটবে না, একটি। কাজেই বিএনপি অনেক দায়িত্ব নিয়েছে আপনাদের। এখন মনে করতেছেন বিএনপি
বাইরে থাকবেন, বাইরে থেকে অন্য রকম চিন্তা করবেন। বিএনপি কিন্তু দায় দায়িত্ব নিয়েছেন, আপনাদের অনেক দায় দায়িত্ব নিয়েছে। মোনাফেকের ভূমিকায় অবতীর্ণ হলে মোনাফেকের যা হয় আপনাদের পরিণত তাই হবে। বিএনপি এই দেশের জনগণের দল, গণমানুষের দল, গণতান্ত্রিক দল। বাংলাদেশে আমি মনে করি সবচাইতে আধুনিক উদার গণতান্ত্রিক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই দলকে কোনোভাবেই জনগণ থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারে নাই, আপনারাও পারবেন না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, দেশ নায়ক তারেক রহমানের গণতান্ত্রিক বাংলাদেশ হবে আগামী। কাজেই সেই গণতন্ত্রকে যারা ক্ষতিগ্রস্ত করবেন তারা কেউই রাজনীতিতে টিকে থাকতে পারবেন না আল্লাহর রহমতে। কাজেই সেই পথ পরিহার করে আগামী দিনে পথ চলার আহ্বান জানিয়ে আমি প্রশ্ন পর্বের অনেকগুলি প্রশ্ন আপনাদের কাছে আমরা চেয়েছিলাম। ইতিমধ্যে আমাদের এই যে সাত্তার পাটোয়ারি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আপনাদের কাছ থেকে কিন্তু অনেকগুলি কোশ্চেন নিয়েছেন আর কি, কে কে কি প্রশ্ন করেছেন। প্রিয় ভাইরা, ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন আজকে এই 3টি জেলার কর্মশালা প্রধান অতিথি, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেতা, আল্লাহ রহমতে এই দেশের জনগণের আস্থা ইতিমধ্যে যিনি অর্জন করেছেন, বিশ্বাস যিনি অর্জন করেছেন, আগামীর বাংলাদেশ যার হাতে নিরাপদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা, সামনে চলে গেল বড় ভাই, হালকা পিছা দেন, হালকা একটু আগায়, ন্যাশনাল পার্টির লাইভ হচ্ছে। ঠিক আছে, হালকা একটু চাপাই দিলে ঠিক আছে। এটা আপনার কয়টা লাইভে লোক আসতেছে? লাইভের লোক নেই, ভিডিওগুলো দিতে হবে আমার এই ভিডিওগুলো। বসুন ভাইরা, আমাদের উপস্থিত হয়েছেন উনি, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো দেখতে পাচ্ছেন না।